আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। স্বাস্থ্য সুরক্ষার পাঠ 2-এ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি এই অভিজ্ঞতাটি। এখন এই অভিজ্ঞতাটির প্রথম পার্টে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি তোমাদের সামনে আমার অভিজ্ঞতা ঘটনা 1 ও ঘটনা 2 পৃষ্ঠা 61 ও 62। এখন পৃষ্ঠা 61 ও 62-র যে ছক দুটো ওটা আমরা ব্যাখ্যা করেছি। এরপরে পৃষ্ঠা 63-র পার্ট 2-তে আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব এটি। এখন দেখো, পৃষ্ঠা 62-তে বলা হয়েছে এই ঘটনাগুলোকে আমরা নিজেরাই বিশ্লেষণ করলাম। আমরাই কিন্তু এখানে নিরপেক্ষ বিশ্লেষক। বাইরের কোনো মানুষ কী ভাবলো অথবা না ভাবলো তা আমাদের চিন্তার ছিল না। এভাবে আমরা নিজেদের জীবনে এই ঘটনা দুটির যে প্রভাব ফেলেছে তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হলাম। এভাবে আমরা নিজেকে গভীরভাবে জানার সুযোগ পাচ্ছি, তাই না? আর তা করতে পারছি নিজেই, অন্য কাউকে প্রয়োজন নেই এর জন্য। আরও জানতে চাই? চলো তাহলে এবার আমরা একটু সময় নিয়ে ভাবি নিজেদের জীবনের অন্যান্য পরিস্থিতিতে এমন আর যে সকল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা অন্য কেউ জানে না এবং আমিও জানাতে চাইও না, কিন্তু তা মনে পড়লে আমি নিজের কাছে বিব্রত হই বা ছোট লাগে। কখনো কখনো মনে হয় এই কথাটা না বললে পারতাম, কিংবা কাজটি হঠাৎ করেই করে ফেললাম, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করিনি। তা হতে পারে শ্রেণীতে, পরিবারে কিংবা অন্য কোথাও। নিজের চিন্তা থেকে এমন আরও কিছু ঘটনা অপর পৃষ্ঠা ছকে নিজের মতো করে সংক্ষেপে লিখে নিই, কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, পৃষ্ঠা 63-তে চলে আসো। বইয়ের লেখা রয়েছে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি। দেখো উত্তরটি তোমাদের সামনে হাজির করাই আছে। শ্রেণীতে ও বিদ্যালয়ে। শ্রেণীতে ও বিদ্যালয়ের কোন কাজগুলোতে আমরা বিব্রত বোধ করি সেটা দেখো, উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো। পরীক্ষার হলে পাশের শিক্ষার্থীর কলমের কালি শেষ হয়ে গেলে সে আমার কাছে একটি কলম চায়, কিন্তু আমার কাছে অতিরিক্ত কলম না থাকার পরেও আমি তাকে বলি আমার কাছে অতিরিক্ত কলম নেই। কি বলেছে? আমার কাছে অতিরিক্ত কলম থাকার পরও আমি তাকে বলি আমার কাছে অতিরিক্ত কলম নেই। এতে সে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে না। ঠিক আছে, এখানে এটা কিন্তু আমার জন্য খারাপের, তাই না? এখানে আমি স্বার্থপরতা করেছি। এটা যদিও আমার করা উচিত না, তারপরে অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে বন্ধুদের স্বভাব চরিত্রের কারণে তাদেরকে কলম দেওয়া উচিত হয় না। তো এই কারণে হয়তো এই ব্যক্তিও দিতে চায় না, এবং না দেওয়ার কারণে সে উত্তরগুলো দিতে পারে না। এখন উত্তরগুলো যেহেতু দিতে পারে না, বাসায় আসার পরে মনে হয় কি যে আয় হায়, যদি ওই ছেলেটাকে তখন আমি কলম দিতাম, যদি ওই বন্ধুটাকে আমি তখন কলম দিতাম, তখন সে খুবই ভালো রেজাল্ট করতে পারতো। এটাই কি তার জন্য উন্নতি নয়? এই চিন্তাটা মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে। কিন্তু পরিশেষে স্কুল কর্মের দিনে আবার এই একই ঘটনা ঘটলে কলম আর দেওয়া হয় না। তো শ্রেণীতে ও বিদ্যালয়ে এই ঘটনাগুলো ঘটলে আমরা সাধারণত বিব্রতকর অবস্থায় পড়ে যাই। এখন পরিবারে কোন ঘটনায় আমি বিব্রতকর অবস্থায় পড়ি সেটা তোমরা লিখতে পারো এইভাবে, যে ঘরের ভিতর বল খেলতে গিয়ে একবার আম্মুর প্রিয় শোকেসের গ্লাস ভেঙে ফেলেছিলাম। সেটা আমি নিজের টাকা সমন্বয় করে কিনেছিলেন। ঘটনাটি ঘটার পর আমি আমার রুমে চলে গিয়ে পড়তে বসে যাই। অতঃপর ঘটনাটি দেখে আম্মু আমাকে জিজ্ঞাসা করলে বলি বনানী ভেঙে ফেলেছে। এখানে বনানী বলতে বোঝানো হয়েছে একজন মানুষের নাম। দেখো বলা হয়েছে ঘরের ভিতর বল খেলতে গিয়ে একজন মানুষ, ধরো একটা ছোট ছেলেই, কেন বড় ছেলেরা তো আর ঘরের ভিতর বল খেলবে না, একটা ছোট ছেলে শোকেসের গ্লাস ভেঙে ফেললো। তখন সে নিজের টাকা সমন্বয় করে জিনিসটা কিনেছিল। ঘটনাটি ঘটার পর আমি আমার রুমে চলে যাই। মানে কি, যে ভেঙে ফেলেছে সে কাজটি ভেঙে ফেলার পরে তার ঘরে চলে গিয়েছিল এবং পড়তে বসে গিয়েছিল। অতপর তো একটা কাজ ভেঙে ফেললে কি সবাই টের পাবে না? হ্যাঁ, সবাই টের পাবে। ওর আম্মু যখন দেখতে পেয়েছিল তখন ওর আম্মুকে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন ওই ছেলেটি এত চালাক, সে বলেছিল যে না আম্মু, আমি ভাঙিনি, বনানী এটা ভেঙে ফেলেছে। এখানে বনানী একজন নাউন, একজন মানুষের নাম। অন্যদের সঙ্গে সমবয়সী একজন প্রতিবেশীর সাথে খেলার সময় মনোমালিন্য হয়। মানে কি, তুমি অবশ্যই এটা খেয়াল করে দেখবে। তোমরা তো এখন নবম শ্রেণীতে পড়ো। নবম শ্রেণীতে পড়তে তোমাদের এমন অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে যার সাথে তোমার পড়তে গিয়ে, খেলতে গিয়ে ঝগড়া হয়েছেই, মনোমালিন্য হয়েছে, এমন কেউ না কেউ থাকবেই।
এখানেও তার অন্যথা নয়। তারপরে বলা হয়েছে, তাই আমি রাগ করে একদিন তার সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়েছি, ফলে সে খেলতে আসতে পারেনি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখনও হয়, তোমরাও হয়তো এখনও করো, যে সমবয়সী এক বন্ধু যদি তোমার সাথে তোমাকে জেলাসি দেখায় বা তোমার সাথে হিংসাত্মকমূলক আচরণ করে, তখন কিন্তু তোমারও মনে একটা হিংসার জন্ম দেয়। তখন এই হিংসার বিরুদ্ধেই তোমাদের হিংসার প্রতিরোধেই তোমরা ঝগড়া বাঁধিয়ে ফেলো, এবং সেই ঝগড়ার প্রতিরোধে হয় সে তোমার কোনো ক্ষতি করে দেয়, না হলে তুমি তার কোনো ক্ষতি করে দাও। এখন ক্ষতি করার পরে কি হয়, তিনটা ক্ষেত্রেই দেখো প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমি আরেকজনের নাম বলে দিয়েছি, সে বিচার সালিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, আমি এর বাইরে ছিলাম। আবার অন্যদের সঙ্গে তখন খেলতে আসতে পারেনি, এতে আমাদের টিমের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিন ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ক্ষতির সম্মুখীন হওয়া লাগছে, মানে পরবর্তীতে চিন্তা করে আমাদের বিষয়গুলো নিয়ে ভাবা লাগছে। এখন এই জিনিসগুলো থেকে যে আমরা প্রতিরোধ করতে পারবো, সেটা আমরা সম্ভবত পরবর্তী ধাপে দেখতে পারবো। কিন্তু এই যে 63 পৃষ্ঠা স্বাস্থ্য ও সুরক্ষার যে কাজটি, ওটি তোমাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।